সবাইকে শুভেচ্ছা। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুতে। একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে আজকে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি বাতিল করেছে সরকার। এই কমিটিটা সরকার গঠন করেছিল গত 15 সেপ্টেম্বর পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জনের জন্য। সেখানে অনেক সদস্য 10 সদস্য বিশিষ্ট। সেই 10 সদস্যের মধ্যে কামরুল হাসান মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত শিক্ষক এবং সমাজবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক সামিনা লুৎফা, রাখাল রাহাসহ অনেকেই ছিলেন। তো এই কমিটিটা এই গঠন করার 2 সপ্তাহের মধ্যেই হঠাৎ করে আজকে বাতিল করে আরেকটি প্রজ্ঞাপন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে। তো হঠাৎ কেন এটা বাতিল করা হলো? আপনারা জানেন যে এই পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিকে কেন্দ্র করে নানা রকম প্রতিবাদের ঝড় তুলেছে বাংলাদেশের আসলে ইসলামিক যে গোষ্ঠীগুলো, সেই গোষ্ঠীগুলোর পক্ষ থেকে। তারা প্রথমে এই কমিটিতে 2 আলেম রাখার দাবি করেছিল। 2 আলেম যেন থাকে সংশোধন এবং পরিমার্জন কমিটিতে। সেই আলেম রাখার দাবি প্রথম দিকে করার পরে তারপরে তারা আসলে এই কমিটিতে যে অধ্যাপক সামিনা লুৎফা এবং কামরুল হাসান মামুন রয়েছেন, তাদের বিরুদ্ধে নানা রকম বিষেধাগার করে নানা রকম তথ্যের বিভ্রান্তি ছড়িয়ে, অপতথ্যের বিভ্রান্তি ছড়িয়ে পোস্ট দিয়েছি। ইভেন আপনারা জানেন যে আলেম সমাজের মধ্যে যিনি অনেক বেশি পপুলার, শায়েখ আহমদুল্লাহ, তিনিও তার সোশ্যাল মিডিয়ার পোস্টে এটি নিয়ে পোস্ট করেছেন। সেখানে এই কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফাকে নানা রকম সমকামিতার পক্ষে, ট্রান্সজেন্ডারের পক্ষে এবং নাস্তিক বলে আখ্যায়িত করা সহ নানা রকম ভাবে বিষেধাগার করেছেন। সেই বিষেধাগারের পক্ষ থেকে সেই দাবির প্রেক্ষিতে সরকার আজকে এই তাদেরকে শুধু বাদ না দিয়ে পুরো কমিটিটাকেই বাতিল করেছে। এর আগে আপনারা জানেন যে সংবিধান সংস্কার কমিটি যে করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই সংবিধান কমিটির সংস্কার কমিটির যে প্রধান যাকে বানিয়েছিলেন ডক্টর শাহিদিন মালিক, সংবিধান বিশেষজ্ঞ এবং বাংলাদেশের প্রখ্যাত একজন আইনজীবী, যিনি, আমি আগেও বলেছি যে যিনি আসলে বাংলাদেশে গত ফ্যাসিস্ট সরকারের আমলে, মানে আওয়ামী লীগের যে রেজিম, সেই রেজিমের সময় সবচেয়ে বেশি যদি যে কয়েকজন লোক আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন শাহিদিন মালিক। কিন্তু শাহিদিন মালিককেও কোনো একটা অজ্ঞাত কারণে তাকে বাদ দিয়ে সেই সংবিধান সংস্কার কমিটি থেকে অধ্যাপক আলী রিয়াজকে আনা হয়েছে। আমি বলছি না আলী রিয়াজ যোগ্য নন, কিন্তু আমার কাছে মনে হয় যে সংবিধান বিষয়ক বিশেষজ্ঞ আসলে ডাক্তার শাহিদিন মালিকের উপরে আর কেউ আছে কিনা আমার জানা নেই। সেটি আসলে নানা রকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে শাহিদিন মালিক নিজে চাননি। উপদেষ্টা, সরকারের একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, তিনিও কিন্তু খালেদ ভাইয়ের একটা শোতে বলেছিলেন যে উনি নিজে চাননি, ব্যক্তিগত কারণ দেখিয়ে সেখানে থাকতে দেননি। কিন্তু আসলে যেই কথাটা উঠেছে নানা দিকে যে শাহিদিন মালিক 72-এর যে সংবিধান, সেই সংবিধান সংশোধন করতে চান কিন্তু বাতিল করতে চান না। বাতিল করতে চান না বলে কিন্তু আলী রিয়াজের যে বিভিন্ন সময়ে বক্তব্য, সেমিনার সভায় যে বক্তব্য, সেখানে তিনি সংবিধান পুনর্লিখনের প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই জন্যে এবং শাহিদিন মালিককে দেওয়ার পরেই সংবিধান সংস্কার কমিটির প্রধান করার পর থেকেই বিএনপির পাতি বুদ্ধিজীবী বলবো আমি আর কি, পাতি বুদ্ধিজীবীদের কেউ তার বিষয়ে আপত্তি তুলেছিলেন। সেই আপত্তির প্রেক্ষিতেই কিন্তু আমার মনে হচ্ছে যে তাকে বাদ দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তাকে প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো, কিন্তু তিনি একটু মিডিয়াতে কথা একটু বেশি বলেন, কিন্তু সেই কথা বলতে গিয়ে তিনি আওয়ামী লীগের নতুন করে সংস্কার করে যদি রাজনীতি করতে চায় সেই বিষয়ে একটা মন্তব্য করেছিলেন। এটি আসলে উনি ন্যায্য কথাই বলেছেন। আওয়ামী লীগকে কিন্তু আপনি একবারে বাতিল করে দিতে পারবেন না আর কি, কারণ আওয়ামী লীগের যারা করে সবাই কিন্তু অপরাধী না। যারা ক্ষমতায় ছিল, যারা মানে অপরাধ করেছে তাদের আপনি বিচার করবেন, কিন্তু একটা দলকে আপনি একবারে নিশ্চিহ্ন করে দিতে পারবেন না। সেই কথাটাই উনি বলেছিলেন যে রাজনীতি
যে নতুন ধারার রাজনীতির কথা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যে বলা হচ্ছে যে সমন্বয়কদের পক্ষ থেকে, সেইটারই কিন্তু ধারাবাহিকতা কথা বলেছিলেন ব্রিগেডিয়ার সাখর সাহেব, অবসরপ্রাপ্ত সাখর সাহেব। কিন্তু তাকেও কিন্তু এই কথা বলার পরে নানা রকম প্রতিবাদ উঠেছে, আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছে। পরে তাকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষার বাকি পরীক্ষাগুলো, অর্ধেক পরীক্ষা হওয়ার পরে আন্দোলনের কারণে বাকি পরীক্ষাগুলো বন্ধ ছিল, স্থগিত ছিল। সেই পরীক্ষাগুলো এইচএসসি পরীক্ষার্থীদের একটা অংশ দেবে না বলে আন্দোলন করতে গিয়ে তারা খোদ সচিবালয়ের ভেতরে ঢুকে গিয়েছিল। সেই দাবির প্রেক্ষিতে কিন্তু সেই পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়েছে। যদিও নটরডেম সহ কোনো কোনো কলেজের শিক্ষার্থীরা এই বাতিলের পক্ষে দ্বিমত পোষণ করেছেন, কারণ ভবিষ্যতে তারা উচ্চ শিক্ষার জন্য বাইরে বা বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে তাদের যে সাবজেক্ট ভিত্তিক যে মার্কসটা দরকার সেটি থেকে তারা বঞ্চিত হবেন বলে মনে করে দিয়েছেন। কিন্তু সেটি গ্রাহ্য না করে প্রতিবাদ যারাই করেছে তা মানে সেটা বাতিল করে দেওয়া হয়েছে। তার মানে এইটা এক ধরনের কি হচ্ছে যে কোনো একটা শক্ত প্রতিবাদ কেউ বা কোনো একটা জায়গা থেকে একটা প্রতিবাদ আসলেই এই সরকার তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হচ্ছে। এটা মানে একেবারে নতজানুর মতো অবস্থা। যদি এই নতজানু অবস্থা এই অন্তর্বর্তী সরকার তার নতজানু মনোভাব যদি দেখাতে থাকে, তাহলে কিন্তু এই সরকারের যে সদিচ্ছা, সরকার যে সংস্কার, গোটা বাংলাদেশকে নতুন রূপে গড়ার যে অঙ্গীকার নিয়ে যে ক্ষমতায় বসেছে সেটি কিন্তু ব্যাঘাত করবে। কারণ একটি পক্ষ, একজন ব্যক্তি আসলে কখনোই গোটা বাংলাদেশের মানুষের পছন্দ হবে না আর কি। তার ভালো মন্দ দিক থাকবে, তিনি কোনো একটা বিষয়ে এক্সপার্ট হবেন, কোনো বিষয়ে তার একটি মন্দ দিকও থাকতে পারে। আর 17 কোটি মানুষেরই তিনি তাকে পছন্দ করবেন সেটাও না। তার যে কাজে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে তিনি সেই কাজের যোগ্য কিনা সেটি আসলে বিবেচ্য বিষয়। যেমন এর আগে শিল্পকলা একাডেমির যে মহাপরিচালক যাকে বানানো হয়েছিল জামিল আহমেদ, তিনি একজন প্রখ্যাত প্রজ্ঞাবান ব্যক্তি, তার বিরুদ্ধে আপত্তি উঠেছিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত বাতিল করা হয়নি। কিন্তু ওই সিদ্ধান্তটা যেমন খুবই চমৎকার ছিল যে উনি যোগ্য, উনি কোন মতাদর্শ ধারণ করেন সেটি বিষয় না, তিনি তার কর্মে দক্ষতা রয়েছে কিনা সেটি বিবেচ্য বিষয়। মানে রাখতে পারলে পরে সেটি ভালো, সেটি দেশ গড়ার কাজে আসলে সেটি সমীচীন হবে। কিন্তু এই যে কেউ প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে এই মানে কমিটি বাতিল করে দেওয়া বা ব্যক্তি পরিবর্তন করে দেওয়া, এটি আসলে একটা অশনির সংকেত। এবং যেটি দেখা যাচ্ছে যে সামিনা লুৎফা এবং কামরুল হাসান মামুন, যারা প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তি, মানে প্রগতিশীল মতাদর্শ ধারণ করেন, সেই প্রগতিশীল লোকজনকে নানা রকম ট্যাগ লাগিয়ে, নাস্তিক বা অন্যান্য নানা বিষয়ে ট্যাগ লাগিয়ে তাদেরকে যেভাবে হেনস্থার মতো করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এটি আসলে কোনোভাবেই সমীচীন নয়। আলেম সমাজরা যেই দাবি করেছেন তাদের এই জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক পরিমার্জন ও সংশোধন কমিটিতে তাদের 2 জন আলেম রাখার জন্য সেটি বিবেচনা করা যেতে পারতো। একজন আলেম, আপনি যদি কেউ দাবি করে, একটা যেহেতু ধর্মপ্রাণ মানুষও রয়েছেন বাংলাদেশে, 90% মানুষ মুসলিম, সেটি তাদের সেই দাবির যৌক্তিকতা অনুসারে আপনি কাউকে ইনক্লুড করতে পারেন। কিন্তু কাউকে একবার নির্বাচন করে তাকে বাতিল করা মানে তাকে অপমান করলেন আপনি, এবং একটি পক্ষের কাছে আপনি নতজানু স্বীকার করলেন। এখন যদি আজকে ধরেন কেউ একজন আপনাদেরকে সরিয়ে দেওয়ার জন্য প্রতিবাদ করে যে না, আপনারা আর একদিনও থাকতে পারবেন না এই অন্তর্বর্তী সরকার হিসাবে, নতুন দ্রুতই দিতে হবে, নির্বাচন দিতে হবে, বা আপনাদেরকে আমরা চাই না, তার মানে কি আপনারা কি পদত্যাগ করবেন নাকি? সেটা তো আসলে কোনোভাবেই সমীচীন হবে না। আপনারা যে অঙ্গীকার নিয়েছেন দেশ নতুন করে সংস্কার করার, নতুন করে গড়ার, সেই অঙ্গীকারের যদি রক্ষা করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু কিছু কিছু বিষয়ে কঠোর হতে হবে। কঠোর হওয়ার কোনো বিকল্প নেই। কারণ আপনি এরকম মত দ্বিমত থাকবে, মত দ্বিমতের যে আলোচনা, মত দ্বিমত যে প্রকাশ, সেটি কিন্তু আসলে গণতন্ত্রের মূল সৌন্দর্য। সেটি কিন্তু আসলে এই মত দ্বিমত যুক্তি তর্কর মধ্য দিয়ে কিন্তু ভালো জিনিসটা বেরিয়ে আসবে। আজকে আমরা দেখেছি যে শিক্ষক নেটওয়ার্ক কিন্তু একটা সংবাদ সম্মেলন করে এই অরাজকতা, এই অনৈতিক আবদার বা বিভিন্ন জায়গায় যে নানা রকম অন্যায় অবিচার হচ্ছে সেইটার প্রতিবাদ করেছে আজকে। কিন্তু আপনারা জানেন যে শিক্ষক নেটওয়ার্কের
এই সামিনা লুৎফা ম্যাডাম এবং কামরুল হাসান মামুন স্যার এরা কিন্তু এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও তারা প্রতিবাদ জারি করে রেখেছিলেন। যদিও এই 5 আগস্ট অভ্যুত্থানের পরে যে সারা দেশে একটা নৈরাজ্য চলেছে, প্রতিহিংসার রাজনীতি যে চলেছে, সেই সময় তারা কিছু বলেন নাই। আজকে যখন এই প্রতিহিংসা, এই নৈরাজ্য তাদের কাঁধে এসেছে, তখন তারা একটু প্রতিবাদ মুখর হয়েছেন। তবু আমরা তাদেরকে সাধুবাদ জানাই, নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ককে সাধুবাদ জানাই যে তারা এই অনাচার বা মানে অন্যায়ের প্রতিবাদে সরব হয়েছেন। এই সরব কিন্তু হতে হবে। মনে হচ্ছে যে যেভাবে ইসলামিস্ট স্কলাররা যে প্রত্যেকটা বিষয়ে যেভাবে হস্তক্ষেপ করছেন, যেভাবে দাবি তুলেছেন, তার মানে বাংলাদেশের যে সেকুলারিজম, বাংলাদেশের যে প্রগতিশীল যারা আছেন, ধারক বাহক যারা প্রগতিশীল চিন্তা করেন, তারা একটা হুমকির মধ্যে পড়ে যাচ্ছেন। এটি যদি কন্টিনিউ হতে থাকে তাহলে আখেরে আসলে বাংলাদেশের জন্য এটি কোনোভাবেই সুখকর হবে না বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।